দৃশ্য দেখে কি এখনো ঘরে থাকা যায়? আরে ভাতিন্দা ওয়াটারফলের অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসা বর্ষাকালে। ও এইরকম সুন্দর মুহূর্ত দেখে কি আর থাকা যায়? প্রথম সাইট সিনেই আমাকে মুগ্ধ করে দিল। শহর জুড়ে যখন টানা বৃষ্টি নামে তখনই যেন প্রকৃতি তার লুকিয়ে রাখা সৌন্দর্যের দরজা খুলে দেয়। আর এই সৌন্দর্য দেখতে কেউ ছুটে যায় রাঁচির পাহাড়ে, কেউ বা আবার পাড়ি দেয় মেঘের দেশে মেঘালয়ে, যেখানে ঝর্ণার সেই অপরূপ সৌন্দর্যটুকু নিজের চোখে দেখবে বলে। কিন্তু আপনারা জানেন কি, কলকাতার কাছেই এমন এক শহর রয়েছে যেখানে বর্ষা নামলেই পাহাড়ের বুক চিরে নেমে আসে প্রবল জলধারা আর চারপাশে ঢেকে যায় সবুজের চাদরে, যেখানে রয়েছে তোপচাঁচি লেকের অপর সৌন্দর্য, স্বচ্ছ জলের মাঝে বর্ষার মায়াবী আবহাওয়া আর স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবনের একেবারে কাছ থেকে দেখার এক অন্যরকম অভিজ্ঞতা। শুধু তাই নয়, আজকের এই গল্পে আমি খোঁজ দেব মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে থাকা সেই পুরনো বাংলো বাড়ি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে একদিনে ঘুরে দেখতে পারবেন এই ধানবাদকে। কলকাতা থেকে কিভাবে আসবেন, কি কি ঘুরে দেখবেন, কত টাকাই বা খরচ হবে, আর যদি একটা রাত এই পাহাড় ঘেরা শহরে কাটাতে চান তাহলে কোথায় থাকবেন, তার সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 18ই আগস্ট 2026 মঙ্গলবার। আজকের আমাদের গন্তব্য ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে। আর ধানবাদ বলতেই আমাদের প্রথমে যার কথা মনে পড়ে যায় সেটি হলো কয়লার খনি বা কয়লার খাদানের কথা। কিন্তু বর্ষা নামতেই এই ধানবাদ যেন নিজের অন্য এক রূপের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়, যেখানে পাহাড়ের বুক বেয়ে নেমে আসে অজস্র ঝর্ণার স্রোত, চারপাশে ঢেকে যায় সবুজের চাদরে, আর সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটক ছুটে আসে। তাই একদিনের ছুটি হাতে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম এই বর্ষায় ধানবাদকে নিজের চোখে দেখতে এবং আপনাদেরও দেখাতে। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, আর আজকের আমাদের ট্রেন আছে 12321 হাওড়া মুম্বাই মেল, যেটি হাওড়া স্টেশন থেকে রাত 11টা 40 মিনিটে ছাড়ে। আর এখন সময় বলছে ঘড়ির কাঁটাতে 11টা 19। হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে, তাই এই হাওড়া স্টেশন থেকেই রাতের খাবারটি খেয়ে আমি স্টেশনের ভিতর প্রবেশ করব। স্টেশনে প্রবেশ করতেই কিন্তু আমাদের বোর্ডে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর 15 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতেই দেখুন এই দিকে চলে এসছে হিমগিরি এক্সপ্রেস, এটি হলো জেনারেল লাইন। আর আমাদের এই সাইডে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো চলুন আমাদের তো ট্রেনে ওঠা যাক। সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত 11টা 41, আর নির্ধারিত টাইম থেকে 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে। যে ট্রেন প্রতিদিন রাত 11টা 40 মিনিটে হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে একদিন চলে পরের দিন ভোর 5টা নাগাদ পৌঁছে দেয় বোম্বাইয়ের শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনে। আর সেলিকলের দিক থেকে যদি বলি, আমাদের এই ট্রেনে রয়েছে টোটাল 22টি কোচ। এসি ফার্স্ট ক্লাস রয়েছে একটি, এসি 2 টায়ার রয়েছে একটি A1, এসি 3 টায়ার রয়েছে 5টি B1 থেকে B5, এবং স্লিপার কোচ রয়েছে 9টি S1 থেকে S9। আর জেনারেল কোচ রয়েছে টোটাল 3টি, সামনে একটি এবং পিছনে 2টি। কোন কোচের কী ভাড়া আমি আমার স্ক্রিনেতে দিয়ে রাখলাম। এবং ধানবাদে যাওয়ার জন্য আরও অনেক ট্রেন আছে, আমি এই ট্রেনটা চুজ করলাম তার একটাই কারণ, ফাঁকায় আমি পৌঁছে যেতে পারবো ধানবাদে। আর আমাদের এই ট্রেনে রয়েছে টোটাল 6টি হল্ট। প্রথমে আছে বর্ধমান জংশন, তারপর আছে পানাগড়, তারপর দুর্গাপুর, তারপর রানীগঞ্জ, তারপর আসানসোল, তারপর আছে বারাকার, এবং বারাকারের পরেই আছে আমাদের ধানবাদ স্টেশন। তাই ট্রেন ব্লগ দেখিয়ে ব্লগটি বেশি বড় করব না, তো ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে ধানবাদ স্টেশনে গিয়ে। সময় বলছে ঘড়ির কাঁটাতে ভোর 3টে 53। কলকাতা থেকে 257 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন এসে পৌঁছালো ধানবাদে। আমাদের এই ট্রেনকে টাটা জানিয়ে আমরা এখন এই জায়গাতে একটু রেস্ট নেব, তার কারণ এখনও কিন্তু রাতের আধার কাটেনি, আর এখানে কোনো ওয়েটিং রুমের ব্যবস্থা নেই। তাই এখানে একটু শুয়ে বসেই বেশ কিছুক্ষণ সময় কাটাতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে স্টেশনের বাইরে গিয়ে।
বন্ধুরা সকলকে গুড মর্নিং। ঘড়ির কাঁটাতে বলছে এখন সকাল 7:25 আর এই মুহূর্তে কিন্তু আমি বার হয়ে গেলাম ধানবাদ স্টেশনের সামনে। আর ধানবাদ স্টেশনের বাইরে বার হলেই এরকম প্রচুর অজস্র আপনারা অটো, টোটো, 4 চাকা গাড়ি পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন গাড়ি বুক করে নেবেন। আমি এখানে একটা গাড়ি বুক করে নিয়েছি। সেই গাড়ি কত কি ভাড়া নিচ্ছে এবং আমরা কি কি ঘুরে দেখছি তার ফোন নাম্বার সহ সব কিছু আমি দিয়ে দেবো। উঠে পড়লাম রঞ্জন দাদার গাড়িতে। আমরা এখন যাচ্ছি উশ্রী ওয়াটারফল দেখতে। তবে আপনারা চাইলে কিন্তু 4 চাকা গাড়িও বুক করতে পারেন। যারা ভাবছেন এই ভ্রমণটি একটু কমফর্টেবলভাবে করবেন, তবে আমি চেষ্টা করি আপনারা কম খরচে কিভাবে ঘুরবেন সেই সবই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। আর এই রঞ্জনদের সাথে আমি এর আগেও ঘুরেছিলাম, খুব ভালোভাবে গাইড করেছিল। আজকেও আমি ওনার সাথে যাচ্ছি। চলুন দেখা যাক আজকেই এই বর্ষায় এই ধানবাদ ভ্রমণ কীরকম অভিজ্ঞতা দেয়। বৃষ্টি ভেজা রাস্তা, আকাশ জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি, আর চারপাশে বর্ষার সবুজে মোড়া এক অপূর্ব পথ। আর এই সুন্দর পথ ধরেই আমাদের প্রথম গন্তব্য উশ্রী ওয়াটারফল, যেটি ধানবাদ স্টেশন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে পাহাড় আর সবুজের মাঝে লুকিয়ে থাকা এক এই ঝর্ণার সৌন্দর্য। আর এই উশ্রী ঝর্ণা যাওয়ার পথেই এই রাস্তাতে মাঝে মাঝে হাতিরও দেখা মেলে। চারিদিকে পুরো পলাশ ফুলের গাছ। আমরা সচরাচর পলাশ ফুল দেখতে পুরুলিয়াতে বেরিয়ে পড়ি, তবে আমি আপনাদের বলবো বসন্তের পলাশ দেখতে এই ধানবাদে আপনারা আসতে পারেন। রাস্তার ধারে প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছি আমি। উশ্রী ঝর্ণা দেখতে প্রায় অনেকটাই সময় লাগছে, তাই একটা জায়গাতে দাঁড়িয়ে 1 কাপ এরকম গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে একটি পোল পড়বে, যে পোলের তলা দিয়ে বয়ে চলেছে বরাকর নদী, যেটি মাইথন ড্যামেতে গিয়ে মিশেছে। আর তার উপর থেকেই আমাদের গাড়ি ছুটে চলেছে। কতটি সুন্দর লাগছে দেখুন। প্রবেশ করছি এখন উশ্রী জলপ্রপাতের গেট। এখান থেকে এখনও 2 কিলোমিটার আমাদের যেতে হবে। এই উশ্রী ফল দেখার জন্য এরকম টিকিট নিতে হয়। তা কিतना करके 30 रुपया। 30 रुपया। 3 पहिया है, ये टोटो है। अच्छा 30 रुपया। अच्छा, ऑटो टोटो 30 रुपया हाँ। और 4 व्हीलर 4 व्हीलर का 40 रुपया। 40 रुपया और बाइक बाइक है 20 रुपया। বাইক 20 রুপি। আচ্ছা ওকে। মানে আপনারা যদি অটো বা টোটো নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের 30 টাকা পড়বে, আর যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে 40 টাকা ভাড়া, আর যদি বাইক নিয়ে আসেন 20 টাকা ভাড়া। আর এইখান থেকে পরিবেশটা যা লাগছে কি বলবো আপনাদের। আহা রে, এই দৃশ্যটি শুধু দেখুন, দৃশ্যটি আঁকা বাঁকা রাস্তা, চারিদিকে এরকম পলাশের সমাহার। চলে আসলাম কিন্তু আমরা উশ্রী জলপ্রপাতের কাছে। আর প্রবেশ করলেই দেখুন এখানে একটা এরকম পার্কিং জোন আছে, যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই যে সামনে উশ্রী জলপ্রপাতের আওয়াজ কানে ভেসে আসছে, মনে হচ্ছে কখন আমি এই জলপ্রপাতটা দেখব এবং আপনাদেরকে দেখাবো। ফাইনালি চলে আসলাম উশ্রী জলপ্রপাত দেখতে। দৃশ্যটি দেখুন, দৃশ্যটি ও হো, জল কতটা গতিবেগে পড়ছে দেখুন। ওই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, বিভিন্ন জায়গা থেকে এরকম জলের স্রোত পাহাড়ের গা বেয়ে নিচে পড়ছে দেখুন। এই দৃশ্য দেখে কি এখনো ঘরে থাকা যায়? আরে দৃশ্যটি শুধু দেখুন। মন ভালো করার একটা সুন্দর জায়গা। এখানে আসুন, বেশ কিছুক্ষণ এই জলের স্রোত দেখুন। জলের ছিটা গায়ে আসছে, দাড়িতে জল জমে যাচ্ছে, এত ঝর্ণার স্রোত। আর এইদিকে দেখুন এই দুটো দাদা আছে। भैया कहाँ से आप लोग? हम लोग ये टुंडी से है। अच्छा इधर से ही है। इधर क्या बहुत टूरिस्ट आता है? बहुत बढ़िया सीन है। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি অনেক সকাল সকাল এসেছি, এই কারণেই আপনাদের এই ধানবাদটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো বলে কিভাবে কম খরচে ঘোরানো যায় সেটাই চেষ্টা করব। আমি ধানবাদ আর গিরিডি একদিনেই ভ্রমণ করব। আর এই উশ্রী ফলসই ছিল আমার প্রথম সাইট সিন। প্রথম সাইট সিনেই আমাকে মুগ্ধ করে দিল। আর এইখানেই মনে হচ্ছে পয়সা উসুল। তবে এই যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীকালে এই ঘরগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি পার্ক করা হচ্ছে যাতে বহু পর্যটক এসে এখানে একটু সময় কাটাতে পারে। আপনারা যারা ধানবাদ প্ল্যান করছেন, আমি আপনাদের বলবো আমার মতো ধানবাদ আর গিরিডি একসঙ্গেই প্ল্যান করুন আর এরকম সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন। এই জায়গা থেকে এখন আমার সত্যি যেতে ইচ্ছা করছে না, কিন্তু আরও অনেক সাইট সিন দেখানোর বাকি আছে। তাই উশ্রী জলপ্রপাতকে
টাটা জানিয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী সাইট সিনে। উশ্রী জলপ্রপাত দেখার পরে আমরা এখন চলেছি তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আর উশ্রী জলপ্রপাতের জল পুরো একদম আমাকে ভিজিয়ে দিল। ওখানে বেশ ভালো কিন্তু ঠান্ডা লাগছিল, আর ওখানে মোবাইলের নেটওয়ার্ক অনেকটাই কম ছিল। তবে জায়গাটি কিন্তু একদম মন ভরিয়ে দেওয়ার মতন জায়গা। দেখুন, আমি কিন্তু আজকে সোলো ট্রাভেল করছি, যেহেতু অটোতে একা, সেই জন্য রঞ্জনদার পাশে বসে পড়লাম। আর এই রঞ্জনদার সাথে গল্প করতে করতে আমরা তোপচাঁচি লেকের সামনে পৌঁছে যাব। আমি যখন কালকেরে রঞ্জনদাকে ফোন করলাম, রঞ্জনদাকে বললাম যে রঞ্জনদা, মনটা একটু পাহাড় পাহাড় করছে, একটু পাহাড়ি রাস্তায় আমাকে একটু ঘুরিয়ে দিও। তখন আমাকে বলছে যে আজকে আপনাকে এমন পাহাড়ি রাস্তায় ঘোরাবো যে রাস্তা দিয়ে যেতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তোপচাঁচি লেক যাওয়ার পথে আমি এমন একটি দৃশ্য দেখতে পেলাম যেখানে আর না থেমে থাকতে পারলাম না। পাহাড়গুলো দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরো চারিদিকে পাহাড়, চারিদিকে দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। আর এই যে রাস্তাটা বয়ে চলেছে, এই রাস্তাটা অসাধারণ। রাস্তার দুদিকে এরকম সবুজ ধান ক্ষেত আর চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই ছোট্ট গাড়ি। তোপচাঁচি লেকে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। এই হলো টিকিট কাউন্টার, আমরাও এরকম কেটে নিয়েছি। যদি আপনারা 3 হুইলার নিয়ে আসেন, মানে অটো বা টোটো নিয়ে আসেন, তাহলে আপনাদের 50 টাকা করে পড়বে। আর যদি আপনারা মোটর সাইকেল নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের 15 টাকা পড়বে। আর যদি এইরকম আপনারা 4 হুইলার নিয়ে আসেন, তাহলে 100 টাকা করে পড়বে। আপনারা যদি পিকনিক করতে আসেন, সেক্ষেত্রে পড়বে 100 টাকা। আর যদি মনে হয় যে এই সুন্দর তোপচাঁচি লেককে নিয়ে আপনারা একটু শুটিং করবেন, সেক্ষেত্রে আপনাদের 2000 টাকা দিয়ে একটি টোকেন কাটতে হবে। আর এখানে দেখুন সব কিছুর রেট চার্ট দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। চলে আসলাম আমরা উত্তম কুমারের বাংলো বাড়ি দেখতে, যেটি তোপচাঁচি লেক যাওয়ার পথেই পড়ে। আর এই দেখুন সেই বাংলো বাড়ি, এখন পুরো চারিদিকে জঙ্গল হয়ে পড়ে আছে। এই তোপচাঁচি লেকের সৌন্দর্য মহানায়ক উত্তম কুমারের এতটাই ভালো লেগেছিল, তাই তিনি 1968 সালে এই জমিটি তিনি কিনেছিলেন। আর এই বাংলো বাড়িটি প্রায় 15 একর জমির উপরে বিস্তৃত। মহানায়ক উত্তম কুমারের পরিকল্পনা ছিল যে এখানে তিনি একটি স্টুডিও তৈরি করবেন, কিন্তু সেই আশাটি আর মহানায়ক উত্তম কুমারের পূরণ হলো না। আর এখন ভিতরে যদি আপনাদের দেখাই, এরকম মহানায়ক উত্তম কুমারের কিছু ব্যবহার করা জিনিসপত্র এরকম পড়ে আছে। দেখুন, জায়গাটি খুব ভালো, চারিদিকে এরকম বিভিন্ন ধরনের গাছপালা আছে। এরকম গাছের তলায় দেখুন বেশ কিছু বসার জায়গা আছে। তো এই ছিল মহানায়ক উত্তম কুমারের বাংলো বাড়ি। তো চলুন আমরা এবার এই রাস্তা দিয়েই সোজা যাব। সোজা গিয়ে তোপচাঁচি লেকটা কীরকম সেটি এবার একটু দেখে আসি। আর এই তোপচাঁচি লেকে যাওয়ার পথেই দেখুন রাস্তার দুপাশ ধারে কত সুন্দর গাছগুলো দেখুন। এদিকে দেবদারু গাছ আছে, এদিকে জাম গাছ আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। কিন্তু রাস্তাটা খুব খারাপ। ফাইনালি চলে আসলাম তোপচাঁচি লেকে। লেকের সামনেই দেখুন এরকম পার্কিং আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করতে পারেন। আমাদের গাড়ি এই সাইডে রেখেছে। এই সাইড থেকে দেখুন একটা বজরংবলীর মন্দির আছে, আপনারা চাইলে এই বজরংবলীর মন্দিরও দর্শন করতে পারেন। এছাড়াও এখানে দেখুন বেশ কিছু কিন্তু খাবারের দোকান আছে, আপনাদের দুপুরবেলার খাবারটাও কিন্তু আপনারা এখানে সারতে পারেন। আপনারা এই পথ ধরে সোজা যেতে পারেন, ওখানে একটু সময় কাটাতে পারেন, কিন্তু আমরা একটু এই সাইডে যাবো, চলুন। আর এইখান থেকে লাগছে দেখুন দারুণ। এই তোপচাঁচি লেকের জল এতটা স্বচ্ছ, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। মানে এই জায়গাটাতে পুরো বর্ষার জল জমা হয়, মানে আমার মনে হচ্ছে যে এখনই আমি স্নান করি। এই দেখুন দাদারা কি সুন্দর স্নান করছে। ও বাপ রে বাপ, ও জিও, ও এইরকম সুন্দর মুহূর্ত দেখে কি আর থাকা যায়? তো সুন্দর আনন্দ করছে দেখুন, জল এতটাই পরিষ্কার, স্নান করতে খুব ইচ্ছা করছে, কিন্তু স্নান করব না, একটু এই পরিষ্কার জল চোখে মুখে দিয়ে নিই। আপনারা যারা এই ধানবাদ ঘুরতে আসবেন অবশ্যই তোপচাঁচি লেকে আসবেন। আর যদি পারেন এই স্বচ্ছ তোপচাঁচি লেকে আপনারা স্নান করবেন। আমরা ওই সাইড থেকে ঘুরে আসলাম, ঘুরে এই দিকে আসলাম, এবার এই দিকে যাব। এই দিকে কী আছে আমরা দেখব। সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তোপচাঁচি লেকের মাঝ বরাবর আমরা এখন চলে আসলাম। আর কতটি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে এরকম পাহাড়, তার মাঝখানে এইরকম একটা স্বচ্ছ জলের সুন্দর লেক, বেশ কিন্তু দারুণ লাগছে। আর এইখান থেকে এই পাহাড়টা দেখুন পুরো একদম কিন্তু মেঘে ঢেকে গেছে।
আর এই তোপচাঁচি লেক থেকেই কিন্তু পারশনাথ পাহাড় দেখা যেত, যেহেতু এখন পুরো মেঘে ঢেকে গেছে সেই জন্য পারশনাথ পাহাড় দেখা যাচ্ছে না। আর এই তোপচাঁচি লেকের যদি একটু জল বেশি হতো তাহলে এই সব লক গেটগুলো খুলে দেওয়া হয়, আর খুলে দিলেই কিন্তু এইখান থেকে জল পড়ে, তখন কিন্তু একটা আলাদাই দৃশ্য তৈরি হয় যেখানে কিন্তু অনেকে স্নান করে। এখন যেহেতু জল অনেকটাই কম তাই এই লক গেট এখন বন্ধ করা আছে। এই জায়গাটা এতটা সুন্দর, মানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আপনারা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। আপনারা এখানে এসে ছবি তুলবেন, ভিডিওগ্রাফি করবেন এবং কিছু স্মৃতি আপনাদের গ্যালারিতে রেখে দেবেন। তোপচাঁচি লেক দেখার পরে আমরা এখন চলেছি রাম মন্দির দেখতে। আর এই রাম মন্দির দেখার পথেই আমাদের একটি ট্রেন পাস করবে, যে ট্রেনটির নাম হলো 22857 আনন্দ বিহার টার্মিনাল, যেটি সাঁতরাগাছি থেকে ছেড়ে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাবে। আর এই দেখুন সব গাড়ি এখন দাঁড়িয়ে আছে আর আমাদের সামনে দিয়ে ট্রেন পাস হচ্ছে। আমরা চলে আসলাম রাম মন্দিরে। আর রাম মন্দিরে প্রবেশ করতেই দেখুন এখানে বেশ কিছু সারিবদ্ধভাবে দোকান আছে। দিদি এ कितना करके? ये वाला 70 का है, আর এ वाला? ये वाला 30 का है। আচ্ছা 30 से স্টার্ট है, মানে মোটামুটি প্রসাদ স্টার্ট 30 টাকা থেকে। আপনারা যে যেরকম পারবেন নেবেন। দিদি একদম পুরো মন্দিরে ওঠার সামনেই বসে থাকে। তো চলুন এই দিক থেকে আমরা এখন দর্শন করে আসি এই সুন্দর রাম মন্দিরটাকে। আর মন্দিরে প্রবেশ করার পথেই দেখুন এখানে হাত ধোয়ার জন্য বেসিন আছে, আর এখানে সুলভ শৌচালয় আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এবং সামনে দেখুন বেশ কিছু দোকান আছে। এখন যেহেতু অনেকটাই বেলা তাই অনেক দোকানই প্রায় বন্ধ আছে। আর এই মন্দিরের আরও একটা জিনিস সবথেকে আপনার ভালো লাগবে, মন্দিরে প্রবেশ করার আগেই আপনাকে পা ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে, মানে গেটের সামনেই জল রাখা আছে। তো চলুন সেটা আপনাদের দেখাচ্ছি আমি। আর এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। দেখুন গেটটি কত সুন্দর নকশা করে সাজানো, উপরে দেখুন লেখা আছে শ্রী শ্রী রামরাজ মন্দির। তো চলুন মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। আর প্রবেশ করার সামনেই দেখুন এরকম জল আছে, যেরকমটি বললাম এরকম পা ধুয়ে কিন্তু তারপর প্রবেশ করতে হবে। এই মন্দিরটি 2019 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে স্থাপিত হয়েছে। আর মন্দিরটি কিন্তু বেশ বড়। এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ, মানে 12টা 45 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার বিকেল 3টের সময় এই মন্দির খোলা হয়। তো চলুন এই মন্দিরটা একবার আমার ঈগলের চোখে কীরকম লাগে আপনাদের একবার দেখিয়ে দিই। আর মন্দিরটার চারপাশে এরকম পুরো শ্বেতপাথর দিয়ে নির্মিত। দেখুন এই মন্দিরের চারপাশের পরিবেশটা কিন্তু একদমই শান্ত, খুব সুন্দর একটি জায়গা। আর এখানে এসে আপনারা একটু সময় কাটাতে পারেন, একটা আধ্যাত্মিক পরিবেশ। আর এইখানে দেখুন এরকম ধাগা বেঁধে রেখেছে, আপনারা চাইলে এরকম ধাগাও বেঁধে দিতে পারেন। তো চলুন এই সাইডে একটু আমরা যাই। এই সাইডে গেলে একটা খুব সুন্দর ফটো সেকশন আছে, যেখানে আপনারা আসলে একটু সময় কাটাতে পারবেন, একটু ছবি তুলতে পারবেন। এই দেখুন সেই জায়গা, কতটি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু শান্ত পরিবেশ। এখানে কিন্তু অনেকেই ছবি তুলছে, কেউ বা আবার মন্দির খোলার অপেক্ষায় সেখানে কিন্তু বসে আছে। একটু পুকুর টাইপের, এখানে কিন্তু বর্ষার জল জমে।
আর বর্ষার জল যখন ওভারফ্লো হয়ে যায় ওই দিক থেকে বয়ে যাচ্ছে দেখুন। এই পুকুরটাতে আগে বোটিংয়ের ব্যবস্থা ছিল, এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য বোটিং বন্ধ আছে। আপনারা যখন আসবেন তখন হয়তো এই বোটিং চালু হয়ে যেতে পারে, এখানে এসে বোটিং করতে পারেন, একটু সময় কাটাতে পারেন। খুব ভালো একটি জায়গা। রাম মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি ধানবাদের সেই বিখ্যাত ওয়াটারফল ভাতিন্দা ওয়াটারফল দেখতে। তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করা হোক, সকাল থেকে না খেয়েই আজকের দিনটা কাটছে। তো চলুন দেখা যাক কী কী খাবার আমরা পাই এখানে। দুপুর প্রায় অনেকটাই হয়েছে, তাই আমরা রাম মন্দির দেখে এসে এখানকারই একটি দোকানে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। আর আমি নিয়েছি এক থালি, যার দাম পড়েছে মাত্র 70 টাকা। আর আমাদের দিয়েছে এরকম ভাত আছে, চানা আছে, ডাল আছে, ডিম আছে আর পেঁয়াজ। ভেবেছিলাম একটু এখানকার আদিবাসী স্টাইলে চিকেনটা ট্রাই করব, কিন্তু স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আজকের এখানে মনসা পুজো, তাই কোনো দোকানে চিকেন পেলাম না। এরকম ডিম ভাত খেয়ে নিচ্ছি। খাবারের দাম অনেকটাই কম, আর খাবারের কোয়ান্টিটি যদি বলি একজনের আরামসে পেট ভরে যাবে। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে গাড়িতে উঠে পড়লাম। খাবারের টেস্ট যদি বলি মোটামুটি চালিয়ে নেওয়ার মতন। এটি কিন্তু একটা থালি সিস্টেম ছিল, পেট ভরে নয়। আপনারা যদি পরে কিছু নেন আলাদা আলাদা দাম অ্যাড হবে। ফাইনালি চলে আসলাম ভাতিন্দা ওয়াটারফলসে, যেটি ধানবাদ স্টেশন থেকে প্রায় 35 কিলোমিটার এবং তোপচাচি লেক থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে আসলে দেখুন এরকম পার্কিংয়ের ব্যবস্থা করছে। আপনারা বাইক বা 4 চাকা বা অটো টোটো আনলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। এখানে একটা পে ইউজ টয়লেট আছে, আর এখানে একটা মন্দির আছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। ভাতিন্দা ওয়াটারফলটাকে ভালোভাবে দেখতে পারেন, তারই একটা ব্যবস্থা। তো চলুন আপাতত এদিক থেকে উপরে উঠে একবার দেখা যাক। এই হলো ভাতিন্দা ওয়াটারফল। আমরা এই সাইড থেকে আরও একটু কাছে যাব, বাট উপর থেকে কীরকম লাগে সেটাই জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা একটা ভিউ পয়েন্ট। তো চলুন একটু ভাতিন্দা ফলের কাছে যাওয়া যাক। দূর থেকেই মুগ্ধ করে দিচ্ছে এই ভাতিন্দা ফলসের গর্জন। দেখাবো কি, যদি তাহলে দেখাই তাহলে আপনারা কি বলবেন। এই হলো ভাতিন্দা ওয়াটারফলের দৃশ্য। ওই দিক থেকে একটা জলের ধারা এই দিক থেকে বয়ে আসছে, আবার উপর থেকে একটা ধারা বয়েছে, দুভাগে ভাগ হয়ে গেছে। ও ভাই কি লাগছে। এখন বুঝতে পারছি ধানবাদে কেন বহু পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই দেখুন, তবে সত্যি কথা বলতে উচ্ছি ওয়াটারফল থেকে ভাতিন্দা ওয়াটারফলস আমার যেন একটু বেশিই ভালো লাগলো। এর সৌন্দর্য কিন্তু বেশ সুন্দর। আমি জানি এতে আপনাদের মন ভরবে না। ঈগল পাখির চোখে কীরকম লাগে এই ভাতিন্দা ওয়াটারফলস আপনাদের একবার দেখিয়ে দিই। ফেপে উঠেছে এই ধানবাদের ভাতিন্দা ওয়াটারফল। এই দৃশ্য দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসা বর্ষাকালে। আহা রে, প্রকৃতির কি অপরূপ দৃশ্য দেখুন। প্রায় আধ ঘন্টার মতন এখানে সময় কাটালাম, কখন যে আধ ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। তো চলুন, সময় তো আস্তে আস্তে গড়িয়ে আসছে। এইবার আমাদের এই ধানবাদকে বিদায় জানাবার পালা। তাই আমার এই ভাতিন্দা ওয়াটারফলকে টাটা জানিয়ে আমি বেরিয়ে পড়ি এবার আমার গন্তব্যে। সত্যি কথা বলতে এই বর্ষায় ধানবাদ আজকের আমাকে যা দিল তা আমার ডায়েরির পাতাতে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আমার ভিডিও এখনও যারা দেখছেন তাদের কাছে একটাই বলবো, ঝটপট আমার মতন প্ল্যান করুন আর চলে আসুন একদিনের ট্যুরেতে ধানবাদ গিরিডি ভ্রমণে, যেরকমটি আমি ঘুরলাম। চলে আসলাম আমরা এখন কয়লার খাদান বা কয়লার খনিতে, যার জন্য কিন্তু ধানবাদ এত বিখ্যাত আর এত নামডাক। যত দূর চোখ যাবে তত দূর দেখুন শুধু কয়লা আর কয়লা। আমরা ছোটোবেলায় অনেক পড়েছি কয়লার খাদান বা কয়লার খনি, আজ সেটা আমি নিজের চোখেই দেখছি। এই ধানবাদ থেকেই কিন্তু বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। এখানে দেখুন এরকম আগুন লাগানো হয়েছে, কীরকম ধোঁয়া উঠছে দেখুন।
চারিদিকে কিন্তু এরকম আগুন লাগানো হয়েছে দেখুন। এই কয়লার খাদান ছিল আমার লাস্ট সাইট সিন। আপনারা ফেরার পথেই এই কয়লার খাদান দেখে নিতে পারেন। তো চলুন এইবার আপনাদের সকলের মনে যে কোয়েশ্চেনগুলো আছে তার উত্তর এবার একে একে দেব। প্রথমেই আপনাদের বলি, এই ধানবাদে আপনারা আসবেন কি করে। কলকাতা থেকে সকাল সকাল একদম সরাসরি ট্রেন আছে, আমি আমার স্ক্রিনেতে দিয়ে রাখলাম। আপনারা চাইলে এই সব ট্রেনে করেও আসতে পারেন এবং আমি যেরমভাবে এসেছি সেরমভাবেও আসতে পারেন। আর আমার এই ভ্রমণে কত টাকা খরচা হলো, তবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি শুধু ধানবাদ ঘোরেন সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা খরচা হবে। আপনারা যদি আমার মতন ধানবাদ এবং গিরিডি একই দিনে ঘোরেন সেক্ষেত্রে আপনাদের 2300 টাকা থেকে 2500 টাকা এই অটো ভাড়ার খরচ হতে পারে। কি করে আসবেন সেটা জানিয়ে দিলাম, কত টাকা খরচ হবে সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এই সুন্দর প্রকৃতিতে যদি আপনারা একটি রাত থাকতে চান তাহলে কোথায় থাকবেন। তো চলুন সেরকমই একটি হোটেলের সন্ধান দেব, যে হোটেল থেকে ধানবাদ মার্কেট এবং ধানবাদ রেলওয়ে স্টেশন খুবই কাছাকাছি। চলে আসলাম হোটেল আকসরা ইন্টারন্যাশনাল। আর এই হোটেলেই প্রবেশ করলেই দেখুন সামনে এরকম রিসেপশান পেয়ে যাবেন। আর এখানে দেখুন খুব সুন্দর ওয়েটিং করার জন্য একটি সোফা আছে, এখানে ঝাড়বাতি আছে। স্যার नमस्कार सर। नमस्कार सर एक्चुअली इधर का जो आपका रूम स्टार्टिंग क्या है। स्टार्टिंग हमारा नॉन एसी है 900 से, আচ্ছা, डबल ऑक्यूपेंसी 1200 अच्छा। नॉन एसी। তো চলুন এখানে একটা দুটো রুম আপনাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিলে বোঝা যাবে এই হোটেলের রুমগুলো কীরকম হবে। এই হলো সেকেন্ড ফ্লোর। আর আপনাদের প্রথম যে রুমটি দেখাবো রুম নাম্বার 201। আর রুমে প্রবেশ করলেই দেখুন এরকম একটা কিং সাইজে বেড পেয়ে যাবেন, যেখানে আপনারা 4 জন আরামসে শুতে পাবেন। যে রুমেতে রয়েছে এরকম একটি টিভি, একটি মিরর, দুটি গ্লাস, এখানে দিয়েছে এরকম ওয়ার্ড্রপ, সাথে আছে কিন্তু এরকম এসি। আর এটি হলো এই রুমের ওয়াশরুম। ওয়েস্টার্ন কুমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, এদিকেও শাওয়ার আছে, এখানে মগ আছে, বালতি আছে, এদিকে বেসিন আছে, আর এদিকে একটা খুব সুন্দর মিরর আছে। বাথরুমটি বেশ সুন্দর, একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আর এই রুমের আরও একটা সৌন্দর্য হলো এইখান থেকে যদি আপনি এই পর্দাটা সরান এইরকমভাবে একটা সুন্দর ভিউ পাবেন। দেখুন খুব সুন্দর এই হোটেলের প্রথম রুমটি। তো চলুন আরও একটি রুম আপনাদের দেখিয়ে দিই। চলে আসলাম 4th ফ্লোরে। আর এই হোটেলটি কিন্তু বেশ পরিষ্কার, দেখুন একদম ঝাঁ চকচকে। রুমে প্রবেশ করলেই দেখুন এরকম একটা বেশ সুন্দর একটি বেড পাবেন এবং বেডের সাইডে আছে একটি ছোট্ট টেবিল, এদিকে আছে অরেঞ্জ কালারের একটি সোফা এবং দুটি চেয়ার দিয়েছে। এখানে আপনার দুটো গ্লাস দিয়েছে, এদিকে টিভি আছে, আর এই হলো এসি, এই হলো একটা মিরর, আর এই হলো এখানকার ওয়ার্ডরোব। এই রুমটাও কিন্তু বেশ বড়, একদম ঝাঁ চকচকে। আর এই হলো এই রুমের ওয়াশরুম। বাহ, একদম পুরো ওয়েস্টার্ন বাথরুম। বাথরুমের যেসব দরকার সব কিছুই আছে, গিজার, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার সব কিছু আছে। খুব সুন্দর রুম। আপনারা যারা ধানবাদ ঘুরতে আসবেন ভাবছেন এইসব রুমে আপনারা থাকতে পারেন, আমি আমার স্ক্রিনেতে নাম্বার দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। হোটেল দেখানোর পর কিন্তু আমরা চলে আসলাম ধানবাদ স্টেশনে। আর এখান থেকেই আমাদের ট্রেন আছে রাত 8টা নাগাদ। আর এই সুন্দর ধানবাদ প্যাকেজটি করে দিয়েছে আমাদের रंजन दा। तो रंजन दा अगर कोई आदमी ऑटो नहीं लेगा, 4 व्हीलर लेगा, वो भी आप रिजर्व कर देगा ना। बात करवा देंगे। तो रंजन भाइয়ের নাম্বার আমি আমার স্ক্রিনেতে দিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ধানবাদ ভ্রমণের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন, তার কারণ আপনাদের এই একটি লাইকই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুখানি হলেও প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতন ধানবাদ ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন সকলকে টাটা।